আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতু। সবাই কেমন আছেন? তো আজকে আবার নতুন একটা ভিডিও নিয়ে চলে আসলাম। আজকের ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো ইলেকট্রিক ওভেনে ফুডিং বানিয়ে। তো ইলেকট্রিক ওভেনে ফুডিং বানাতে গিয়ে বা চুলায় ফুডিং বানাতে গিয়ে অনেকেই অনেক সমস্যায় পড়ে, যেমন ফুডিং মোল থেকে বের করার সময় ভেঙে যায় বা বেশি নরম হয়ে যায় বা বেশি শক্ত হয়ে যায়। তো আজকের ভিডিওতে আমি আপনাদেরকে একটা সিক্রেট উপাদানের নাম বলে দিব। যদি আপনারা এটা ইউজ করে ফুডিং বানান, তাহলে ফুডিং বানাতে গিয়ে কোনো সমস্যায় পড়বেন না ইনশাআল্লাহ। তো আর দেরি না করে চলুন স্টার্ট করা যাক। তো আমি প্রথমেই এখানে নিয়ে নিচ্ছি একটি ফ্রাই প্যানে 3 টেবিল চামচ চিনি। তো আমি ক্যারামেলটা প্রথমেই বানিয়ে নিব। তো আমি কিন্তু এখানে কোনো পানি ব্যবহার করি নাই। তো দেখতেই পারতেছেন এটা কিন্তু আস্তে আস্তে চিনিটা গলতে শুরু করছে। পানি দিলে ক্যারামেলটা বানাতে একটু লেট হয়। আর চিনি দিয়ে যদি শুধু চিনি দিয়ে বানান তাহলে খুব সহজেই কম সময়েই তৈরি হয়ে যায়। দেখতেই পারতেছেন এটা কীভাবে কালার আসতে শুরু করছে। ক্যারামেলটা যখন বানাবেন তখন অবশ্যই চুলাটা হাই হিটে দিবেন না, এটা লো হিটে রাখবেন। যদি হাই হিটে রাখেন তাহলে কিন্তু পুড়ে যাবে, পুডিংটা খাইতে ভালো লাগবে না। তো অল্প যখন কালার আসবে, মিডিয়াম যে এখন আসছে, আমি কিন্তু এখন জাল নিভিয়ে দিছি। কারণ আমি চুলার উপরে রেখে এইভাবে নাড়তেছি। দেখতে পারতেছেন ক্যারামেলটা আমার সম্পূর্ণ তৈরি হয়ে গেছে। এখন আমি এই মোলে পুডিংটা বসাবো। আমি কিন্তু তেল কোনো কিছুই দেই নাই, জাস্ট ক্যারামেলটা দিচ্ছি। এখন ক্যারামেলটা আমি ঢেলে নিব। গরম গরম ঢেলে নেবেন, একটু তাড়াতাড়ি ঢেলে নেওয়ার চেষ্টা করবেন, আর নয়তো কিন্তু ক্যারামেলটা জমাট বেঁধে যাবে। এখন আমি ঘুরায় ঘুরায় চারদিক দিয়েই লাগাই নিব। যদি একটু বেশি থাকে তাহলে একটু উপর পর্যন্ত লাগাই নেবেন। এই যে দেখেন আমি যেভাবে সাইড দিয়ে উপরে একটু লাগাই নিচ্ছি, আমার একটু বেশি হয়ে গেছে। তো আপনারা ওইভাবে উপর দিক দিয়ে লাগাই নেবেন, তাহলে সুন্দর দেখা যাবে বা যেটা বাড়তি হয়েছে এটা সেট হয়ে যাবে। তো এখন আমি অন্য একটি বাটিতে নিয়ে নিচ্ছি এখানে 4টি ডিম। আমার পুডিংটা 4টা ডিম দিয়ে বানাবো। এখন ডিমগুলো আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি, মানে ফাটিয়ে নিচ্ছি। তো দর্শক, ডিমগুলো আমার মিক্স করা হয়ে গেছে। এখন অন্য একটি পাত্রে নিয়ে নিচ্ছি আমি 2 কাপ পরিমাণ কুসুম গরম পানি। একবারে গরম যেন না হয়, তাই মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি। তারপর দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ পরিমাণ চিনি। তারপর দিয়ে দিচ্ছি আমি 1 কাপ পরিমাণ গুঁড়া দুধ। কুসুম গরম পানিতে কিন্তু চিনিটা তাড়াতাড়ি গলে যাবে। তখন আমি সবগুলো উপকরণ ভালোভাবে মিক্স করে নিচ্ছি। আপনারা চাইলে লিকুইড দুধ দিয়ে গরুর ফ্রেশ দুধ দিয়েও বানাতে পারেন। সেই ক্ষেত্রে মাপটা হবে 1 লিটার দুধ নিয়ে জাল করে হাফ লিটার করে নেবেন। এখন দিয়ে দিচ্ছি কর্নফ্লাওয়ার। তো এটাই হচ্ছে সিক্রেট উপাদান। এটা দিলে হয় কি যে ফুডিং মোল থেকে বের করার সময় অনেক সময় ভেঙে যায় বা অনেক নরম হয়ে যায় বা অনেক শক্ত হয়ে যায়, খেতে মজা লাগে না। কর্নফ্লাওয়ারটা দিলে ফুডিংটা মোল থেকে যখন বের করবেন তখন ভাঙবে না, এমনকি অনেক নরম হবে না বা অনেক শক্ত হবে না। তো আমি যেভাবে মেজারমেন্ট কাপ দিয়ে মেপে দিচ্ছি, আপনারাও একইভাবে বানাবেন, তাহলে ইনশাআল্লাহ পারফেক্টভাবে ফুডিং অনেক স্মুথ হবে। তো এখন দিয়ে দিচ্ছি ডিমের যে মিশ্রণটা, আমি ভালোভাবে মিক্স করে নিচ্ছি। ভালোভাবে মিক্স হওয়ার পর দিয়ে দিচ্ছি এখানে ভ্যানিলা এসেন্স হাফ টেবিল চামচ। তো ভ্যানিলা এসেন্সটা দিলে কি হয়, ডিমের যে একটা কাঁচা গন্ধ থাকে এই গন্ধটা আর থাকবে না। তো এখন আমি ক্যারামেলটা যে মোলে সেট করে রাখছিলাম, তো এখন এটাতে আমি ফুডিংয়ের মিশ্রণটা ঢেলে নিব। তো আমি একটা চাকনি দিয়ে ছেঁকে নিচ্ছি, আপনারাও অবশ্যই চাকনি দিয়ে ছেঁকে নেবেন। তো দেখতেই পারতেছেন ডিমের যেগুলো রয়ে গেছে এগুলো আমি ফেলায় দিব। ছেঁকে নিলে কি হয়, ফুডিংটা স্মুথ হয়। তো আমি এরকম একটা প্লেটে ফুটন্ত গরম পানি নিয়ে নিছি পরিমাণ মতো। তারপর এটার উপর দিয়ে দিচ্ছি 2টা টিস্যুর উপরে আমি মোলটা এইভাবে বসায় নিচ্ছি। আপনারাও এইভাবে বসায় নেবেন। দেখতে পাচ্ছেন মৌলের 3/1 ভাগ কিন্তু পানিতে ডুবে আছে। তো নিচে টিস্যুটা দিলে কি হয়, সরাসরি যে তাপটা কিন্তু ফুডিংয়ের বাটিতে লাগে না, তো ফুডিংটা নিচ দিয়ে পুড়ে যায় না। তো এখন আমি ইলেকট্রিক ওভেনটা আগে থেকে 10 মিনিট গরম করে রাখছিলাম। এখন দিয়ে দিচ্ছি আমার ফুডিংয়ের বাটিটা। তো দর্শক, এখানে আপনারা ডিগ্রি দিবেন 190 ডিগ্রি থেকে 180 ডিগ্রি সেলসিয়াস রাখবেন। আর ইলেকট্রিক ওভেনে যাদের ইলেকট্রিক ওভেন আছে তারা তো সবাই জানেন ইলেকট্রিক ওভেনে 2টা রড থাকে, একটা নিচে আর একটা উপরে। তো এমনভাবে দিবেন যেন 2টা রডেই যেন হিট খায়। তো নিচে যে আমার টাইমারটা, এটা আমি প্রথমে 40 মিনিটের জন্য
দিয়ে দিচ্ছি। তো 40 মিনিট পর যখন ওভেনটা ওপেন করলাম, তখন দেখা গেলো যে পুডিংটা আমার হয় নাই। তো আমি আরও 50 মিনিটের জন্য দিয়ে দিচ্ছি। তো 50 মিনিট পর আমি আবারও ওভেনটা খুলে দেখব। তো আমি একটা কাঠির সাহায্যে পুডিংটার ভেতরে কাঠিটা পুরোটা ঢুকাবো। তো কাঠিটা যদি আমার ফ্রেশ আছে বা কোনো আঠালো ভাব না থাকে, তার মানে পুডিংটা আমার হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন আমার কাঠিটা কিন্তু একদম ফ্রেশ ছিল। তো পুডিংটা আমি এখন নামিয়ে নিব। পুডিংটা আমার হয়ে গেছে। তো পুডিংটা যতক্ষণ পর্যন্ত রুম টেম্পারেচারে ঠান্ডা না হবে, ততক্ষণ পর্যন্ত আমি বাইরে ফ্যানের নিচে রেখে দিব। তো রুম টেম্পারেচারে আসার পর আমি ফ্রিজে রেখে দিব 2 ঘন্টার জন্য। তো 2 ঘন্টা পর বের করে আনলাম। তো দেখতেই পারতেছেন কালারটাই কিন্তু অন্যরকম হয়ে গেছে। আর পুডিংটাও কিন্তু আমার পারফেক্টভাবে সেট হয়ে গেছে। তো এখন আমি একটা ছুরির সাহায্যে এইভাবে সাইড দিয়ে একটু আলতোভাবে একটু আলাদা করে নিব। তারপর আমি একটা পরিবেশনের পাত্র নিয়ে এভাবে আমি পুডিংটা মোল থেকে বের করে নিব। আমার কিচ্ছু করতে হয় না, জাস্ট অল্প করতেই পুডিংটা কিন্তু আমার খুব সুন্দর হয়ে মোল থেকে বের হয়ে গেছে। তো দেখতেই পারতেছেন কত সুন্দর কালার আসছে। আর এটা উপর দিক দিয়ে অল্প অল্প ফুটি ফুটি আসছে, কিন্তু ভিতরে অনেক স্মুথ হয়েছে। তো পুডিংটা কেমন হয়েছে আপনারা অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। খাইতে তো অসাধারণ লাগছে। তো এরকম পুডিং কিন্তু বাচ্চারা পছন্দ করবে, বা যে কোনো মেহমানের সামনেও দিতে পারেন। এভাবে যদি আমার রেসিপিটা ফলো করে আপনারা যদি পুডিং বানান, তাহলে ইনশাল্লাহ আশা করি আপনাদের পুডিংটা পারফেক্টভাবে তৈরি হবে। আর ওই যে কর্নফ্লাওয়ারটা আপনারা যদি ব্যবহার করেন, তো এইভাবে দেখতেই পাচ্ছেন ভিতরটা কিন্তু অনেক স্মুথ হয়েছে। তো আপনাদের পুডিংও এরকম স্মুথ হবে ইনশাআল্লাহ। তো আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।